নমস্কার সকলকে, রাজাগজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা আসছে আমাদের বাংলাদেশ থেকে। ঠিক আছে, আমাদের পাশে বাংলাদেশের সাহস খুব বেড়ে গেছে। ঠিক আছে, বাংলাদেশের সাহস অত্যন্ত বেশি বেড়ে গেছে, খুব উঠছে। ঠিক আছে, আগে ভিডিওটা দেখুন, তারপর এটা নিয়ে আলোচনা করছি। দাঁড়ান, আমি ভিডিওটা দেখাই। South Excuse me, Asian, sir. Here. Pooja from Indian High Commission. The map of India depicted here is incorrect. Jammu and Kashmir is This- an integral part of India, and I think the map presented here is not correct. this map is for representational purposes. It does not accept, it does not project actual boundaries. I understand, sir, but the Jammu and Kashmir part is an integral part of India, and it is misrepresented here. So I just wanted to point out. And you're from India? I am Pooja Jha, Second Secretary, Indian High Commission. Point is noted. Thank you. Thank you, sir. দেখলেন, এবার পুরো ব্যাপারটা বলি কি হয়েছে, এবং সেখানে পুরো ঘটনাটা জানাটা খুব জরুরি। কেন বলছে যে এই বাংলাদেশের সাহস অত্যন্ত বেশি বেড়ে গেছে, সেটাও বোঝাটা খুব জরুরি। কেন, কিভাবে লাফাচ্ছে, কার এর পিছনে কি দাঁড়িয়ে আছে। কারণ বাংলাদেশের তো এত সাহস নেই যে ভারতের সাথে এসে সরাসরিভাবে করতে পারে, তারপরও সে কেন লাফাচ্ছে, ঠিক আছে, সেটা একটু দেখাতে হবে, সেটা একটু বুঝতে হবে। তো প্রথমত খবরটা কি হয়েছে, গত 6ই জুলাই, ঠিক আছে, গত 6ই জুলাই বাংলাদেশের ঢাকায় একটা হাই প্রোফাইল একটা মিটিং হচ্ছিল। সেটা কীরকম মিটিং না, একটা রিজনাল ফরেন অ্যাফেয়ার্সের উপর একটা হাই প্রোফাইল মিটিং, সেমিনার টাইপের বলতে পারেন, একটা হচ্ছিল। আচ্ছা, এই সেমিনারের কি নাম দেওয়া হয়েছিল? এই সেমিনারের নাম দেওয়া হয়েছিল রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজনাল ইন্টিগ্রেশন, পাথওয়েজ ফর রিভাইটালাইজিং সার্ক। ঠিক আছে, মানে সাউথ এশিয়ার উপর একটা মিটিং করছিল, যেখানে রিবিল্ড করো নিজেদের ট্রাস্টে, রিজনাল কিভাবে একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে, কি করে সবাই মিলে গ্রো করবো, এইটা মেন উদ্দেশ্য ছিল। এবং এটা কে হোস্ট করেছিল? এটা হোস্ট করেছিল BIISS। সেটার ফুল ফর্ম কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এই জিনিসটাকে হোস্ট করেছিল। ঠিক আছে, এবার মেন খবরটায় আসি যে কি হয়েছে। এই যখন সেমিনারটা চলছিল তখন বিভিন্ন দেশের অনেক সাউথ ইস্টার্ন, আমাদের ওই সাউথ এশিয়ান যতগুলো কান্ট্রি আছে সবাই ওখানে উপস্থিত, এবং সবার যে ডেলিগেশন থাকে বা সবার যে অ্যাম্বাসাডার থাকে বা সবার যে মানে এক একটা হাই কমিশনার থেকে এক একটা কেউ না কেউ ওখানে গিয়ে উপস্থিত থাকে। তো সেই রকম সেমিনার চলাকালীন যখন বাংলাদেশের কাছে বক্তব্য রাখার জায়গা আসে, তখন বাংলাদেশের একটা আগে অ্যাম্বাসাডার ছিল ইন্ডিয়াতে, মানে ফরমার বাংলাদেশি অ্যাম্বাসাডার। ঠিক আছে, মানে এর আগে ছিল, এখন নেই, আগে ছিল। তার নাম হচ্ছে কি তারিক এ করিম। তারিক এ করিম, সে কিনা একটা জায়গায় বক্তৃতা দিতে আসে বা একটা বক্তব্য রাখতে আসে, সেই সময় একটা ম্যাপ সে শো করে বা বাংলাদেশ শো করে। দেখুন, কোনো ঘটনা এরকম বিচ্ছিন্নভাবে হয় না, আপনাকে পুরো জিওপলিটিক্স বুঝতে হবে। কারণ এই যে সাউথ এশিয়াতে দাঁড়িয়ে সবার সামনে তুমি যখন একটা ম্যাপ শো করছো, সেইটার মধ্যে কোথাও না কোথাও একটা কিছু মেসেজ থাকে। ঠিক আছে, এই জিনিসটা শুধু আপনার আর আমার মধ্যে, একজন দুজনের মধ্যে হচ্ছে না, এটা পুরো সাউথ এশিয়ার সামনে করছে। ঠিক আছে, তো সে কি ম্যাপ শো করলো? সেখানে ম্যাপটা শো করে দেখায় যে পুরো জম্মু কাশ্মীর পাকিস্তানের। ঠিক আছে, পুরো জম্মু কাশ্মীর পাকিস্তানের, এই জিনিসটা শো করেছে বাংলাদেশ। মানে সাহসটা ভাবুন, সাহসটা ভাবুন শুধু। ঠিক আছে, বাংলাদেশের সাহসটা ভাবুন, সে বলছে ভাই পুরো জম্মু কাশ্মীর নাকি পাকিস্তানের। তো যখন এই জিনিসটা বলেছে, সাথে সাথে আমাদের যে ওখানে সেকেন্ড সেক্রেটারি যে উপস্থিত ছিল, ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশের ঢাকা থেকে, তার নাম হচ্ছে পূজা কুমারী ঝা। সাথে সাথে ভিডিওটা আপনি দেখলাম, একদম তখন কনফারেন্স চলছে, ভিডিওটা আপনি দেখলেন। ঠিক আছে, কনফারেন্স চলছে, তখনই সে সেটাকে থামিয়ে খুব পোলাইটলি বলে, কিন্তু একদম অ্যাকুরেটলি, খুব মানে ভয়েসটার মধ্যে দেখলাম পোলাইটনেস তো আছেই আছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দৃঢ়তা, কনফিডেন্স। সে কনফিডেন্সের সামনে দৃঢ়তার সাথে সেই কথাটা বললো, এবং সেই কথাটা গোটা শুধুমাত্র, দেখুন এই সমস্ত কথা শুধু বাংলাদেশকে বলা নয়, ঠিক আছে, এটা পুরোপুরি সাউথ এশিয়াকে বলা।
সেটা বলে যে দেখুন জম্মু কাশ্মীর ভারতবর্ষের একটা ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। জম্মু কাশ্মীর ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অংশ। জম্মু কাশ্মীর ভারতের ছিল, ভারতের আছে, আর ভারতেরই থাকবে। ঠিক আছে, কারোর বাবার ক্ষমতা নেই ওটাকে আলাদা করার। কথাটার মানে এটাই, ঠিক আছে, যে জম্মু কাশ্মীর ভারতের ছিল, আছে, আর ভারতেরই থাকবে। ঠিক আছে, তখন যখন তার এই কথাটা আমাদের পূজা ঝা যে বলে, তখন অ্যাম্বাসাডার যে আছে বা যার নাম আমি বললাম তারিক এ করিম, সে কি উত্তর দিচ্ছে? সে বলছে দেখুন এই যে ম্যাপটা আছে না, এটা শুধু একটা রিপ্রেজেন্টেশনের জন্য, এটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, শুধু বোঝানোর জন্য, একটা সিম্বলিক পারপাস সেই হিসাবে। দেখুন ভাবুন মানে কতটা বেশি আপনি এই রকম ভুল না জেনে বুঝে হয় না। একটা কথা বুঝুন, এইসব ভুল জেনে বুঝে হয়, মানে এইসব ভুল হয় জেনে বুঝে হয়, এইসব ভুল ওই মানে হঠাৎ করে হয়ে যাওয়া বা না জেনে বুঝে এইসব ভুল হয় না। বুঝতে পেরেছেন? তো তখন আমাদের পূজা ঝাজি আবার বলল যে দেখুন ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনি হয়তো হতে পারে আপনার ভুল, কারণ ডাইরেক্ট একটা ঝগড়া বা ডাইরেক্ট একটা কথা শোনানোর মধ্যে জায়গাটাকে খুব সুন্দরভাবে বুদ্ধিমত্তার সাথে একটা এড়িয়ে গিয়ে সে বলল যে হ্যাঁ এটা ঠিকই, হয়তো আপনি ওটা না জেনে বুঝেই করেছেন, কিন্তু এটা কি জানেন তো, এটা জম্মু কাশ্মীর ভারতেরই অংশ। ঠিক আছে, এই যে জিনিসটা, এটা একটা ভীষণ বড় একটা উত্তর, এবং একটা কি বলে জানেন তো, মানে সেই, মানে সেই কথায় একদম কথা দিয়ে গালে একটা চড় মেরে দেওয়া, এটা হচ্ছে সেটার সমান। গোটা সাউথ এশিয়ার সামনে ভারত সেই কথাটা বললো, এবং তখনই বললো যখন এই মিটিংটা চলছে, যখন এই সেমিনারটা চলছে, ওই পরে গিয়ে গুই 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 ওইসব নয়, যখন হয়েছে তখনই সাথে 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 উত্তর দিয়েছে। এটা আমার নিজের একটা ভারতীয় নাগরিক হিসাবে দেখে ভালো লাগলো, এবং সেটা আমার নিজের ভালো লেগেছে। ঠিক আছে? তো এই যে উত্তরটা দিয়েছে, এটা মানে কি বলুন তো, এটা শুধুমাত্র বাংলাদেশকে দেয়া নয় কিন্তু, এই উত্তরটা নেপালকে দেওয়া, এই উত্তরটা ভুটানকে দেওয়া, এই উত্তরটা মায়ানমারকে দেয়া, এই উত্তরটা ইন্দোনেশিয়াকে দেওয়া, এই উত্তরটা পাকিস্তানকেও দেয়া। ঠিক আছে? এবার আসি যে বাংলাদেশের এতটা সাহস হচ্ছে কি করে? দেখুন বাংলাদেশ এখন প্রচুর উঠছে, ঠিক আছে? বাংলাদেশের এই যে যবে থেকে সাকিনার এই শেখ যে সাকিনা যে ছিল, যে ফরমার যে, মানে ওদের এখনো অবধি যে বৈধ যে প্রধানমন্ত্রী ছিল, তার মানে ওর যে পতনের পর যে একটা নতুন যে এলো গণ অভ্যুত্থান এলো, ঠিক আছে? ওই সমস্ত ঘন্টার মাথা যেটা সিআইএ দ্বারা প্রভোক্ট ছিল, ঠিক আছে? সেটা নিয়ে ভিডিও বানাতে গেলে বা বলতে গেলে অনেকটা লেন্দি হবে, তাই আমি আর ওটাকে অ্যাভয়েড করছি। তো সেই সেখানে তারপর এখন যে আছে তারেক রহমান, এ না নিজেকে একদম বিশাল কিছু ভাবছে, আর বাংলাদেশ একটা জাতি হিসাবে এতটা নির্লজ্জ জাতি আমি খুব কম দেখেছি। মানে বাংলাদেশে যারা আছে তারা এতটা নির্লজ্জ কি করে হতে পারে, আমি অবাক হয়ে যাচ্ছি। ৭১ সালের কথা ওরা ভুলে গেছে, এখন ওরা পাকিস্তানকে গিয়ে মাথায় করে নাচছে। ঠিক আছে? পাকিস্তান মানে যতটুকু রেকর্ড আছে, ঠিক আছে? সেই রেকর্ডের বাইরে গিয়ে বলতে গেলে তো অনেক বেশি হয়ে যাবে। ৩ লাখের বেশি সেখানকার মহিলাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। ঠিক আছে? তাদেরকে মেরে দিয়েছিল। হিন্দুদেরকে দেখে মেরেছিল। ঠিক আছে? সেখানে যে আর্মি অফিসার আছে তাদের বক্তব্য এটাই ছিল, তাদের স্টেটমেন্ট এটাই ছিল, অফিসিয়াল স্টেটমেন্ট, এবং সেটা মানে কোট অ্যান্ড কোট আছে যে আজ থেকে ৩০ বছর পর গিয়েও যেন সেখানে পাকিস্তানি বীজ যেন থাকে। পাকিস্তানি সিডস যেন থাকে। ঠিক আছে? এবার এইগুলো কথাগুলোর কি মানে সে তো আপনি বুঝতেই পারছেন, ঠিক আছে? তো সেই জাতিটা যেখানে তাদের মায়েদের সাথে, তাদের বোনেদের সাথে এরকম এত খারাপ করেছে, যেখানে মানে, আর সেই সময় ভারতবর্ষ যদি পাশে না দাঁড়াতো, ওর বাবার ক্ষমতা ছিল না ওখান থেকে উঠে দাঁড়ানো। ঠিক আছে? আজকে বলে না ও কি ভারতবর্ষ একা কি করে ফেলতো, আমরাও তো সাহায্য করেছি। আরে ভাই তুই সাহায্য করে করেছিসটা কি? তখন তোরা কি জানতিস? তুই গুলি চালাতে জানতিস? তোদেরকে ট্রেনিং কে দিয়েছে? তোদেরকে অস্ত্র কে দিয়েছে? তোদেরকে শিখিয়েছে কে? তোদেরকে কোথায় বলেছে যে এখানে পাকিস্তানি লুকিয়ে আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ঠিক আছে? এই পিএনএস গাজী যখন গিয়েছিল আমাদের, ওই যে আমরা পাকিস্তানের যে সবথেকে শক্তিশালী যে সাবমেরিন ছিল যেটা ইউএসএ দিয়েছিল, সেটাকে ডুবিয়ে দিয়েছিল। মানে ভারতবর্ষ সেটাকে কত সুন্দর প্ল্যান করে সেটাকে ডুবিয়ে দিয়েছিল। ঠিক আছে? সেই সমস্ত কাজ যদি ভারতবর্ষ যদি না দাঁড়াতো, কারোর বাবার ক্ষমতা ছিল না এই বাংলাদেশিদের আজকে যারা বলছে এদের কেন, এর ১৪ গোষ্ঠীর ক্ষমতা ছিল না মাথা তুলে দাঁড়ানোর। ঠিক আছে? আজকে সেই জিনিসটাকে এরা মানে ইগনোর করে যাচ্ছে। কিন্তু জানেন তো একটা জাতি যখন তার আসল বেস, আসল সত্যিকে যদি ইগনোর করে যায় না, সেই জাতির অধঃপতন, সেই জাতির মানে ধ্বংস হয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে? আর বাংলাদেশে খুব উঠছে, খুব তাড়াতাড়ি ওরা একটা মানে মারাত্মক একটা কিছু করতে চলেছে। আর আমি মানে দেখতে চাই যে ওরা কতদূর কি করতে পারে। ঠিক আছে? এই শিলিগুড়ি করিডোর নিয়ে আমাদের, সেই শিলিগুড়ি করিডোরের পাশে আ কি লালমনিরহাট যে ওদের এয়ারপোর্ট আছে, সে দিয়ে দিল একে, চায়নাকে দিয়ে দিচ্ছে।
ঠিক আছে? এয়ারফোর্সের মধ্যে ৬১ জন ধরা পড়ছে, তারা হচ্ছে কি পাকিস্তানি। ঠিক আছে? মোংলা পোর্ট, এই রিসেন্টলি ১ সপ্তাহের আগের খবর, মোংলা পোর্ট দিয়ে দিল চায়নাকে, ভারতকে দেবে না। ঠিক আছে? ভারতের নর্থ ইস্টার্নকে নাকি কেটে দেবে। আরো কত মানে বাংলাদেশীদের এক তো মাথায় মানে ওরা মানে ভেবেই রেখেছে যে ভারতবর্ষ একদম মাথায় হাত দিয়ে চোখে চোখ দিয়ে একদম চোখ বন্ধ করে বসে আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর বাংলাদেশীদের মানে সোশ্যাল মিডিয়া দেখলে তো বুঝতেই পারেন। ঠিক আছে? এক তো তার উপর ইতালিতে এই যে ঘটনা, শালা কান ধরে উঠবোস করতে হয়েছে রে। তোদেরকে কান ধরে উঠবোস করতে হয়েছে। তুই তো বাইরের দেশে গিয়ে পরিচয়ই এটা দিস যে ইন্ডিয়ান। বাংলাদেশ তো মানে তো তুই যখন বাইরের দেশে গিয়ে বলিস যে আমি বাংলাদেশী, তোকে তো জুতো পরিষ্কারের কাজে লাগায় রে ওরা। হ্যাঁ? তুই যে বলিস যে আমি দুবাইতে থাকি, এই থাকি, তুই দুবাইতে গিয়ে করিস কি? করিসটা কি সেখানে গিয়ে? কিছুই তো ঘন্টার মাথা করতে পারিস না। ঠিক আছে? আর যারা ভারতীয় যারা বাইরে গিয়ে থাকে তারা পড়াশোনা করে গিয়ে থাকে। তারা একটা চাকরি নিয়ে থাকে। ঠিক আছে? সব মাথামোটাদের দেশ তো, আর কি বলবো ওখানে না, তবে জাতিটা খুব খুব বাজে দিকে চলে গেছে। মানে একটা বাংলাদেশী খুব অত্যন্ত বাজে দিকে চলে গেছে। কিন্তু এতে খারাপটা কি হবে জানেন তো? ভুগবেটা কে? ভুগবেটা হচ্ছে সাধারণ মানুষ। বাংলাদেশের অনেক মানুষ আজও ভারতীয় চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল। তারা গিয়ে মানে দিন শেষে তাদেরকেই বলি হতে হবে। কিন্তু কিছু করার নেই। ঠিক আছে? কিন্তু কিছু করার নেই, এটা হবে। এটা ইনএভিটেবল একদম। এইটা হবেই। ঠিক আছে? বাংলাদেশ খুব খুব বার বেড়ে উঠেছে। ঠিক আছে? এই যে নিত্যদিন ভারতের নর্থ ইস্টার্নকে আমাদের বলা যে ভাই ভারতের নর্থ ইস্টার্নকে আমি ভেঙে দেবো, শেষ করে দেবো। ঠিক আছে? আলাদা করে দেবো। ওরা ভুলে যাচ্ছে এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে আছে আর ভারতবর্ষের গৃহমন্ত্রী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কে আছে। ওরা এইটা ভুলে যাচ্ছে। যেদিন ফর্মে এসে যাবে না, যেদিন, ওই দিনই শেষ। ভাই তোর বাবা না উঠে দাঁড়াতে পারে না রে। ঠিক আছে? তোর বাবা পাকিস্তান উঠে দাঁড়াতে পারে না। আর তার বাবা চায়না তার টুঁটি টিপে এসেছে। ঠিক আছে? তার টুঁটিটা টিপে ধরে রেখেছে। এই স্ট্রেট অফ মালাক্কা না একদম হাতের মুঠোয় আছে ইন্ডিয়ার। ঠিক আছে? এটা মাথায় রাখ। শালা মাথা মোটাদের দেশ। যাই হোক, ঠিক আছে, এই হয়েছে পুরো ঘটনা। আর হ্যাঁ, এবার আমরা আসি পূজা ঝায়ের ব্যাপারটা নিয়ে। পূজা ঝা এক্স্যাক্টলি কি, তার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা অল্প একদম ছোট্ট করে আমরা জেনে নিই। তো পূজা ঝা যিনি আছেন, উনি হচ্ছেন ইউপিএসসি 2022-এর ব্যাচ, এবং তিনি ওই ইউপিএসসিতে 82 র্যাঙ্ক করেছিলেন। সর্বভারতীয় মানে র্যাঙ্কিং, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলা হয়, গোটা ভারতবর্ষের মধ্যে 82 র্যাঙ্ক করেছিলেন। এবং তারপর তিনি আইএফএস জয়েন করেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে জয়েন করেন, এবং বর্তমানে তিনি ঢাকার ইন্ডিয়ান হাই কমিশনারে সেক্রেটারি পদে কর্মরত আছেন। ঠিক আছে? তো এই হলো পুরো ব্যাপার। যাই হোক, যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি আপনি আজকের ভিডিও থেকে কিছু নতুন শিখে থাকতে পারেন, যদি আজকের ভিডিওতে আপনার মানে একটুও ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পারলেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন।